ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যুব দিবস। আজকাল প্রায় প্রত্যেকেরই জন্য বৎসরের একটি দিন বিশেষভাবে ধার্য। পিতৃদিবস, মাতৃদিবস, বৃদ্ধ দিবস, শিশু দিবস, শ্রমিক দিবস, কৃষক দিবস ইত্যাদি। কিন্তু যুব দিবস একটু অন্যরকম। কিরকম? অন্যান্য এই যে দিবসের পালনে বিশেষ বিশেষ গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থ সংরক্ষণ কিন্তু প্রাধান্য পায়, কিছু পাইয়ে দেওয়ার ব্যাপার থাকে। যুব দিবস পালন কিন্তু তা নয়। যুব দিবস পালনে একটি অনুচ্চারিত উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ছাত্র যুবকদের সতর্ক হওয়া যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে। ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। এই ইউ বা ম্যান অনন্ত শক্তি ও সম্ভাবনার অধিকারী। প্রতিটি মানুষের মধ্যে অনন্ত শক্তি ও সম্ভাবনা আছে। এই শক্তি বা দেবত্ব বিকাশের দায় ছাত্র যুবকদেরই। পাশে অবশ্য একজন ঘনিষ্ঠ বন্ধু আছেন। কে তিনি? স্বামী বিবেকানন্দ, চিরযুবা। এই চিরযুবার স্বাভাবিকভাবেই পক্ষপাতিত্ব ছিল ছাত্র যুবকদের প্রতি। তিনি নিজে তো যৌবন উত্তীর্ণ হননি, 40ও স্পর্শ করেননি। 18 বৎসর বয়সে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এলেন। 23 বৎসর বয়সে রামকৃষ্ণ মঠের আদিভূমি বরানগর মঠ প্রতিষ্ঠা করলেন। 24 বৎসর বয়সে পরিব্রাজক বিবেকানন্দ। কপর্দক শূন্য এই যুবক সন্ন্যাসী কলকাতা থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা প্রায় সারা ভারত পরিব্রাজন করলেন। ভারতবর্ষের স্বরূপ আবিষ্কার করলেন, ভারতবর্ষকে চিনলেন, ভারতবাসীকে চিনলেন। মূর্খ, দরিদ্র, অজ্ঞ, পণ্ডিত, ধনী, ভোগী, ত্যাগী সব ধরনের ভারতবাসীকে। কোন এবং কেন, কোন আদর্শে বলিয়ান হয়ে প্রাচীন ভারত ভোগে বেগবান ও ত্যাগে মহিয়ান ছিল? কেন এই গৌরবময় ভারতের পতন হলো? কিভাবে ভারতের পুনরুত্থান হবে? স্বামী বিবেকানন্দ আবিষ্কার করলেন। ভারতবাসীর মূল শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, কিভাবে দুর্বলতার দূরীকরণ হবে, কোন শক্তিতে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করতে পারে, তার এক ব্লু প্রিন্ট বা রূপরেখা তিনি আমাদের উপহার দিলেন। এই যুবক 30 বৎসর বয়সে যুগান্তকারী ঘটনা ঘটালেন। আমরা সবাই জানি, শিকাগো ধর্ম মহাসভায় ভারতের মর্যাদা প্রতিষ্ঠা করলেন। এরপর প্রায় 3.5 বছর এই সাইক্লোনিক মঙ্ক আমেরিকা ও ইউরোপের বিভিন্ন প্রান্তে ভারতাত্মার গৌরব, ঐতিহ্য, মহিমা তুলে ধরলেন। 34 বৎসর বয়সে যুব সম্রাটের ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো। নিদ্রিত ভারত জাগল। কলম্বো থেকে আলমোড়া এবং এই 34 বৎসর বয়সী যুবক দেশ, জাতি তথা বিশ্বকে উপহার দিলেন এক অভিনব আধ্যাত্মিক প্রতিষ্ঠান, অনন্য প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন। 39 বৎসর বয়সেই এই চিরযুবার দেহত্যাগ। আজ দেহি বিবেকানন্দ নেই, কিন্তু বিদেহী বিবেকানন্দের বিশ্রাম নেই। অশরীরী বাণী রূপে তিনি নিত্য বর্তমান। ছাত্র যুবকদের প্রধান প্রেরণা রূপে, ছাত্র যুবকদের আপনজন হয়ে। ছাত্র যুবকদের প্রতি স্বামীজির বহু আহ্বান আছে, বহু বার্তা আছে। বর্তমান বক্তা কেবল একটি আহ্বানকে বেছে নিচ্ছে। আমাদের প্রতি তার একটি বিশেষ আহ্বান, ভারতের সন্তান রূপে গর্ব, গৌরব অনুভব করো। বি প্রাউড দ্যাট ইউ আর অ্যান ইন্ডিয়ান। কিন্তু কেন? আমার জন্মভূমি বলেই কি গর্ব করতে হবে, ভালোবাসতে হবে? আমরা তো এখন আন্তর্জাতিকতায় বিশ্বাসী। সো ওয়াই শুড ইউ বি প্রাউড অফ ইন্ডিয়া? এই প্রশ্নের উত্তর দিয়েছেন জন্মসূত্রে ফরাসি ঐতিহাসিক ও ভারত তত্ত্ববিদ মিশেল ডেনিনো। গত 2012 সালের এপ্রিল মাসে মিশেল ডেনিনো মাদ্রাজ আইআইটিতে একটি ভাষণ দিয়েছিলেন। উপলক্ষ ছিল স্বামীজির জন্ম জয়ন্তী অনুষ্ঠান। তা বক্তৃতার বিষয় তিনি নিজেই ঠিক করলেন। বক্তৃতার বিষয়, হোয়াই বি প্রাউড অফ বিং অ্যান ইন্ডিয়ান,
হোয়াই বি প্রাউড অফ বিইং অ্যান ইন্ডিয়ান? ভারতবাসী হিসেবে একজনের গর্ব করার কারণ কি? তিনি মোট 12টি কারণ দেখিয়ে প্রমাণ করেন যে সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, কারিগরি বিদ্যা, গণতান্ত্রিক ধ্যান ধারণা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ভারত শতাব্দীর পর শতাব্দী বিশ্ব সেরা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আরেকটি চমকপ্রদ বিষয় হলো, আমরা অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশ্ব সেরার খেতাব ধরে রেখেছিলাম প্রায় 1700 বছর। ইকোনমিক সুপার পাওয়ার ফর 17 সেঞ্চুরিজ। বর্তমান সুপার পাওয়ার আমেরিকা আজ একটা সেঞ্চুরি করেই রিটায়ার্ড হার্ট। চীন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। যাই হোক, ব্যাপারটা একটু বোঝা যাক। সাধারণভাবে একটি দেশের উন্নয়নের মাপকাঠি হলো সেই দেশের জিডিপি কত, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটি দেশের সম্পদ ও আয় ডিভাইডেড বাই দ্য টোটাল পপুলেশন অফ দ্যাট কান্ট্রি। তথ্য বলছে এমন একটা সময় ছিল যখন সারা পৃথিবীর সম্পদ অর্থাৎ গ্লোবাল জিডিপির 57.5%, 57.5% ছিল যৌথভাবে ভারত ও চীনের হাতে, কখনো চীন এগিয়ে কখনো ভারত এগিয়ে। আর ইংল্যান্ডের ছিল মাত্র 1.8%, 1.8%। কিভাবে ইংল্যান্ড সমৃদ্ধশালী হয়েছে তা তো আজ সকলেরই জানা। যাই হোক, বক্তৃতার শেষ পর্যায়ে মিশেল জেনিনো শ্রোতাদের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন ভারত এই করেছে ওই করেছে, তাহলে করেনি বা করতে পারেনি এমন কি কিছুই নেই? উনি বললেন যে হ্যাঁ আছে, শুনুন। এক, ভারতই একমাত্র দেশ যে সামরিক দিক দিয়ে এত শক্তিশালী হয়েও কোনো দেশের ধন সম্পদ লুণ্ঠন করেনি। ভারতই একমাত্র দেশ যে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি দেশগুলির মতো আদি বাসিন্দাদের উৎখাত বা হত্যা করে বড় হয়নি। ভারতই একমাত্র দেশ যে উপনিবেশ স্থাপন করেনি। ভারতই একমাত্র দেশ যেখানে ক্রুসেডের মতো কোনো বিরাট ধর্মীয় যুদ্ধ হয়নি। অথচ কি বিশাল দেশ, কি বিশাল বৈচিত্র্য! ভারতই একমাত্র দেশ যে স্বদেশে নির্যাতিত, বিদেশে প্রত্যাখ্যাত আদি খ্রিস্টান, ইহুদি ও পার্সিদের সসম্মানে আশ্রয় দিতে কুণ্ঠা বোধ করেনি ইত্যাদি। আচ্ছা, এই ভারতের মানুষজন কেমন ছিল? দু একটি তথ্য স্মরণ করা যাক। 3য় শতাব্দীতে ভারতে এসেছিলেন এরিয়াস। এই এরিয়াস, তার লিবিয়াতে জন্ম, খ্রিস্টান যাজক। গ্রিক, ইজিপ্ট ইত্যাদি নানা দেশ ভ্রমণ করে তিনি ভারতে এসেছিলেন। গ্রিসে তো স্বাভাবিকভাবেই ছিলেন, ইজিপ্ট ইত্যাদি নানা দেশ ভ্রমণ করলেন। তারপর তিনি তার ভ্রমণ বৃত্তান্ত লিখলেন। সেই ভ্রমণ বৃত্তান্তে তিনি একটি কথা লিখলেন, নো ইন্ডিয়ান ইজ এভার নোন টু টেল অ্যান আনট্রুথ। নো ইন্ডিয়ান ইজ এভার নোন টু টেল অ্যান আনট্রুথ। তিনি একজনও ভারতবাসীকে মিথ্যা কথা বলতে শোনেননি। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের অভিজ্ঞতা বলছে, ইন্ডিয়ানস আর ডিস্টিংগুইশড বাই দেয়ার স্ট্রেট ফরওয়ার্ডনেস অ্যান্ড অনেস্টি। সোজা সাপটা, তাদের সততা অতুলনীয়। অর্থাৎ তার দৃষ্টিতে সংস্কৃতিবান ভারতবাসীর মন ও মুখ এক, অনেস্টি অফ ক্যারেক্টার তাদের মজ্জাগত। তা এরিয়াস হিউয়েন সাংদের বহু আগের ভারতবর্ষের দিকে তাকালেও আমরা বিস্মিত হই যে শিক্ষা দীক্ষায় কত উন্নত ছিলেন আমাদের পূর্বপুরুষ। একটা ছোট্ট উদাহরণ দিই, একটা ঘটনা উপনিষদের। ছান্দোগ্য উপনিষদে রয়েছে 7ম অধ্যায়ের প্রথম ভাগে বিদ্যার্থী নারদ শিক্ষক সনত কুমারের কাছে এসেছেন। তিনি পরাবিদ্যা লাভ করতে চান। এই পরাবিদ্যা কি? এই পরাবিদ্যা লাভে একজন যথার্থ শান্তি লাভ করতে পারেন। শোক, দুঃখ, যন্ত্রণা তাকে স্পর্শ করবে না। তা আচার্যদেব জানতে চাইলেন, আচ্ছা, তোমার পড়াশোনা কতদূর? তুমি কি কি বিষয়ের উপর পড়াশোনা করেছো? নারদ নম্রতার সঙ্গে তার পঠিত বিষয়ের উল্লেখ করলেন। অন্তত 25টি সাবজেক্ট, 25টি বিষয় তিনি আত্মীকরণ করেছেন, অ্যাসিমিলেশন হয়েছে তার। শুধু মুখস্থ নয়, রীতিমতো তার দখলে আছে। আজকের ভাষায় আমরা বলতে পারি তার 25টি বিষয়ে তিনি পোস্ট গ্রাজুয়েশন করেছেন সাফল্যের সঙ্গে। তা কোন কোন বিষয়ের উপরে? কয়েকটি উল্লেখ করি। যেমন 1, রাশিবিদ্যা, দ্য সায়েন্স অফ নাম্বারস। 2, দেবজন বিদ্যা,
the art of dancing, singing, and playing on musical instruments. 3. Nakshatravidya, the science of astronomy. Kshatravidya, the science of warfare, যুদ্ধ বিগ্রহে দক্ষতা অর্জনের। 5. গন্ধবিদ্যা, the art of making perfumes. 6. নীতিশাস্ত্র বা একায়নম, the science of ethics. 7. উৎপাদবিদ্যা, সেটা কি? প্রাকৃতিক উৎপাদ যেমন ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি কখন কোথায় হতে পারে তার আগাম পূর্বাভাস দিতে পারা। 8. বাক ও বাক্যম, অর্থাৎ বিতর্ক, বক্তৃতা, এইসবে কুশলতা অর্জনের যে বিদ্যা। আরেকটি উল্লেখ করি, নিধিবিদ্যা, দ্য সায়েন্স অফ আইডেন্টিফাইং নিধি অর হিডেন ওয়েলথ, কোথায় মাটির নিচে ধন সম্পদ রয়েছে, কোথায় জল পাওয়া যাবে ইত্যাদি বিষয়ে কুশলতা অর্জনের বিদ্যা। যাই হোক, এগুলি ছাড়াও আরো অনেক বিষয়ের যে চর্চা হতো তার প্রমাণ তো আছেই। ইঞ্জিনিয়ারিং বিদ্যা, মেডিকেল সায়েন্সে আমরা কে না জানি সুদূর অতীতের সেই মহান চরক সুশ্রুতদের কথা, আর্যভট্ট, ভাস্করাচার্যদের কথা, আমাদের গর্বের, আমাদেরই পূর্বপুরুষ তারা। পৃথিবীর প্রাচীনতম অর্থাৎ প্রথম বিশ্ববিদ্যালয় আমাদের পূর্বপুরুষদেরই অবদান, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। যীশু খ্রিস্টের আবির্ভাবের অন্তত 600 বৎসর আগে, ভাবা যায়? প্রায় 1000 বছর বহু গৌরবের অধিকারী ছিল এই বিশ্ববিদ্যালয়। একইভাবে উল্লেখ করা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়, 5ম শতাব্দীর কীর্তি। দেশ বিদেশ থেকে ছাত্ররা আসতেন অ্যাডমিশন টেস্ট দিতে। এই বিশ্ববিদ্যালয় সম্বন্ধে হিউয়েন-সাং এর বিশেষ বর্ণনা রয়েছে। তিনি নিজেও তো ছাত্র ছিলেন। তার সময় অর্থাৎ 7ম শতাব্দীতে অন্তত 10,000 ছাত্র ও 200 জন অধ্যাপক আবাসিক হিসেবে থাকতেন ক্যাম্পাসের মধ্যেই। মাস কয়েক আগে একটা বই পড়ছিলাম, চাইনিজ মংস ইন ইন্ডিয়া। সুদূর চীন থেকে বহু কষ্ট স্বীকার করে বুদ্ধিমান ছাত্ররা নালন্দায় আসতেন এবং তারা ভারতীয় শিক্ষা ও সংস্কৃতিতে এতই প্রভাবিত হতেন যে দেশে ফিরে গিয়ে অনেকেই নিজেদের নাম পরিবর্তন করতেন। যেমন তাওলিন নাম পরিবর্তন করে হলেন শিলভদ্র। সন্তান সন্ততিদেরও তারা ভারতীয় নামকরণ করতেন। আমরা যেমন এখন পাশ্চাত্যে রবার্ট, মাইকেল, ডিউক ইত্যাদি নাম রেখে কৃতার্থ বোধ করি। যাই হোক, এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আরেকটা কথা বলি। এই লাইব্রেরি এত বড় ছিল যে 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির অশিক্ষিত সৈন্যদল লাইব্রেরিতে আগুন দেওয়ার পর প্রায় 3 মাস সময় লেগেছিল সব বই আগুনে ছাই করতে। বেশ, এবার একটা প্রশ্ন। মানলাম আমাদের অতীত অত্যন্ত গৌরবশালী, কিন্তু অতীত ভারতকে নিয়ে গর্ব কেন করব? এর উত্তর দিয়েছেন রাশিয়ার বিখ্যাত লেখক সলজেনিৎসিন। এর রাশিয়ান প্রবাদ উদ্ধৃত করে তিনি লিখছেন, dwell on the past and you will lose one eye. Dwell on the past and you will lose one eye. Forget the past and you will lose both the eyes. অত্যন্ত বেশি অতীতচারী হলে আমরা একচক্ষু হব, কিন্তু অতীতকে বিস্মৃত হলে, অতীতের ঐতিহ্য সম্বন্ধে অজ্ঞ হলে আমরা সম্পূর্ণ অন্ধ হয়ে যাব। অতীত তো আমাদের চালিকা শক্তি। কোন আদর্শকে অবলম্বন করে অতীত ভারতবর্ষ ভোগে বেগবান ও ত্যাগে মহীয়ান হয়েছিল, সেই আদর্শকে অবলম্বন করেই তো আমাদের এগিয়ে যাওয়া। দুঃখের বিষয়, আমরা পাশ্চাত্য ঐতিহাসিকদের নির্ধারিত পথে লিখিত ভারতের ইতিহাস পড়ে গর্ব করার কিছুই পাই না। দেশপ্রেমের আদর্শ প্রায় অনুল্লেখিত থাকে, অথচ একজন মার্কিনী বা ইংরেজ বা জাপানি নিজেদের দেশ নিয়ে গর্ব আবেগে আপ্লুত হয়। একটা ঘটনা বলি, সত্যি ঘটনা। মুম্বাই শহরের কাছে বাড়ি। সেই বাড়ির একটি ছেলের বয়স যখন মাত্র 4 বছর, তখন তার বাবা মা আমেরিকায় চলে যান এবং পরে সেই দেশের নাগরিকত্ব তারা গ্রহণ করেন। ছেলেটিও মার্কিন স্কুলে পড়াশোনা করে। তা 10 বছর বয়সে কোনো এক ক্রিসমাস ভ্যাকেশনে সে তাদের পৈতৃক বাড়িতে আসে বাবা মার সঙ্গে। এর আগেও কয়েকবার এসেছে। সে তার দাদুকে ভালোবাসে, দাদুও নাতিকে স্বাভাবিকভাবে খুবই ভালোবাসেন। তা একদিন দাদু আর নাতি ব্রেকফাস্ট করছে। দাদু মাঝে মধ্যে খুনসুটি করছেন এবং কথায় কথায় দাদু আমেরিকার কিছু রীতিনীতি, কালচার, পরম্পরা, প্রথা ইত্যাদিকে কটাক্ষ করলেন।
এবং এটাও বললেন যে তুলনায় ভারতবর্ষ কত মহান এবং আমেরিকার সঙ্গে তুলনায়। ছেলেটি হঠাৎই ব্রেকফাস্ট টেবিল ছেড়ে রেগে আগুন হয়ে চিৎকার করে বলল, আই কান্ট ব্রেকফাস্ট উইথ ইউ, I can't breakfast with you. You have no right to belittle my great country. আমি তোমার সঙ্গে ব্রেকফাস্ট করব না, তোমার কোনো অধিকার নেই আমার মহান দেশকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করার। দেখুন, মাত্র 6 বছর সে মার্কিনী বিদ্যালয়ে পড়াশোনা করেই এবং ঘটনাচক্রে মার্কিনী নাগরিক হয়েও নিজের অ্যাডপ্টেড কান্ট্রি সম্বন্ধে কি গর্ব অনুভব করে। একজন জাপানি ছাত্র বা যুবক দেশের অপমান শোনার চেয়ে মৃত্যুবরণ শ্রেয় মনে করে। ওই সব দেশের, ওই জার্মান, জাপান, ইংল্যান্ড, আমেরিকান নাগরিকরা কথায় কথায় আওয়ার গ্রেট নেশন, আওয়ার গ্রেট কান্ট্রি এইসব কথা বলে থাকেন। কর্তব্য কর্মের দায়িত্ব পালনে অবিচল থাকেন। স্মরণ করুন সেই আমেরিকায় সন্ত্রাসবাদীদের 11 সেপ্টেম্বরে সেই যে বিমান হামলা হলো না, 10 তলা আর 22 তলার বিরাট বাণিজ্যিক বাড়ি দুটো ভেঙে পড়ে, বহু মানুষ হতাহত হয়। কিন্তু সাধারণ মানুষ দিশেহারা না হয়ে নিজের নিজের করণীয় কাজে সম্পূর্ণ নিয়োজিত ছিল। কাতারে কাতারে আহত মানুষদের জন্য রক্তদান শিবিরে লাইন দিয়েছিল। কম বয়সী বাচ্চারা বৃষ্টিকে উপেক্ষা করে পার্কে পাড়ায় পাড়ায় মার্কিনী পতাকা উত্তোলন করে বোঝাতে চেয়েছিল, আমরা ভয় পাই না, আমরা আমাদের মহান দেশকে নিয়ে গর্ব করি। একটা মাত্র 550 বছরের পুরনো দেশকে নিয়ে তাদের কতখানি গর্ব। আর আমাদের পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতি সভ্যতার দেশ এই ভারতবর্ষকে নিয়ে আমরা গর্ব করব না? পৃথিবীর সর্বাধিক হিন্দুর মাতৃভূমি, প্রায় দ্বিতীয় সর্বাধিক মুসলমানের বাসভূমি, 3 কোটিরও বেশি খ্রিস্টানের জন্মভূমি, যে বৃহত্তম গণতান্ত্রিক দেশের বিভিন্ন প্রান্তের মানুষ 122টি ভাষা ও 1600 উপভাষায় কথা বলেন, যে দেশে 1200-রও বেশি ছোট বড় রাজনৈতিক দল ও তার চেয়েও বেশি ছোট বড় ধর্মীয় সম্প্রদায় আছে এবং পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মন্দির ও মসজিদ সহাবস্থান করছে, অথচ দেশটি এখনো পৃথিবীর মানচিত্রে বহাল তবিয়তেই আছে। উদাহরণ আছে আরো। এই নজিরবিহীন ঘটনা সৃষ্টিকারী আমাদের দেশকে নিয়ে গর্ব করব না, ভালোবাসবো না? তা কি কখনো অভিপ্রেত? আপনারা কি বলেন?